सीमा हो, ना जन्म का हो बंधन, जब प्यार करे कोई तो देखे। Assalamu alaikum Tasmina Khan for coming today. Thank you so much. ওয়ালাইকুম আসসালাম, শুভ সন্ধ্যা। শোয়েব ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমার খুবই ভালো লাগছে আপনার এই সাজানো গোছানো সুন্দর একদম চমৎকার পরিবেশে স্টুডিওতে এসে আপনার আজকে অনেক গান শুনবো আপনার জীবন কথা, আমাদের আড্ডাটা গান নিয়ে, জীবন নিয়ে, সবকিছু নিয়ে। Also same goes with you as well. আমিও I want to know about you as well. কারণ তুমিও গান করো, plus you are working in TV channels and সব শোতে দেখি অনেক প্রমোশনাল অ্যাক্টিভিটিজ এর মধ্যে। What other things that you do? Those things I want to ask. ওকে, হ্যাঁ, আমরা সবই জানবো, সব বিষয়ে কথা বলবো। একটা প্রথমে আগে ডিক্লারেশনটা হোক। আচ্ছা, এই শোতে আমাদের দুজন এমসি থাকবেন, একজন হচ্ছেন তাসমিনা খান। অনেক ধন্যবাদ আমাকে সংযুক্ত করবার জন্য আপনার এই চমৎকার একটি আয়োজনে। খুব ভালো লাগছে। আমি আপনার গানের তো ভীষণ ভক্ত, আর যেই গানগুলো আপনি গান, সেই গানগুলো আসলেই মানে এগুলো সর্বজনীন এবং সব সময়ের গান। দিস ইজ ওয়ান অফ দ্য রিজনস আমি আমার শোর নাম রেখেছি হচ্ছে টাইমলেস গজলস, যেগুলো অনেক পুরনো কিন্তু উই কিপ লিসনিং। সেটাই যে আমাদের মানে এখনো শুনলে ভালো লাগে। আর একটা ইয়ে হচ্ছে এই গানগুলোর, এগুলো মডার্ন অ্যাট দ্য সেম টাইম রাগ সঙ্গীতের উপরে রাগাশ্রিত গান, যার ফলে ইউ ক্যান চেঞ্জ দ্যাম, ইউ ক্যান ইনোভেট ইউর ওয়েজ অ্যান্ড স্টিল বিস্তার করতে পারো নিজের মতো করে, তাতেও ওর তেমন কোনো ক্ষতি হয় না। সেটাই, হ্যাঁ, এটা একটা অনেক বড় ফ্রিডম আমি মনে করি। শিল্পীদেরও ভালো লাগার একটা বিশেষ থাকে, বিশেষ করে যারা ক্রিয়েটিভ, যারা চর্চা করে একটা পর্যায়ে এসেছেন। আপনার যেমন তৈরি গলা, আপনারা যেগুলো এত বছর ধরে করে এসছেন, আপনারা এই গানগুলোকে যখন কিছুটা একটু অন্যরকম করে গান, সেটাও একটা অন্য ধরনের সৌন্দর্য নিয়ে আসে। একদম এক্স্যাক্ট শুটটা তো থাকে না, পিসগুলো যেমন সেদিনও যে মেহফিলে দেখছিলে, যেমন ফ্লুট প্লেয়ার ওয়াজ প্লেইং লং পিসেস। হ্যাঁ, এটা কিন্তু একটা নতুন স্টাইল আর কি, সিঙ্গিং লাইভ মিউজিক, যে সেরকম একটা যখন অ্যাকোস্টিক মিউজিক ইনস্ট্রুমেন্ট বাজে, গিভ দেম দ্য টাইম টু প্লে, ওরা একটা স্টেটমেন্ট তৈরি করে। সবাই কিন্তু খুব মানে গভীর আগ্রহে বাঁশিটা শুনছিল। আমরা অন্যান্য বিষয়ে যাওয়ার আগে শোয়েব ভাই, আপনি একটু বলেন আপনার মিউজিশিয়ানদের সম্পর্কে, কারণ সেদিন বাঁশি যে বাজাচ্ছিলেন অদ্ভুত, মানে খুবই ভালো লাগলো। এবং আপনার যে তবলাবাদক ছিল, দুজনই ছিল জাস্ট মেসমারাইজিং আমি বলবো। তবলাবাদক হচ্ছে ডেরিক জাইকেল। ডেরিক একটা প্রায় 35 ইয়ার্স, ও প্রায় 40 বছরের মতো নর্থ আমেরিকাতে প্লে করে সে। তো ওখানে যারা ছিলেন ওদের মধ্যে অনেক প্রবীণ সিঙ্গার ছিলেন, যা সেই ছোটবেলা যখন 15 বছর বয়স ডেরিকের, ওদের সাথে তবলা বাজিয়েছে। আচ্ছা, আপনি বলছিলেন যে আপনার 8 জন মিউজিশিয়ান থাকছে, তবলা থাকছে, দুটো গিটার থাকছে, কিবোর্ড থাকছে, বাঁশি থাকছে, ভায়োলিন থাকছে, তান্তুর আর পারকাশন থাকছে। তো ডেরিকের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে ও খুবই স্ট্রাকচারড এবং ডিসিপ্লিন একজন মিউজিশিয়ান। যেমন ও যখন বাজাচ্ছিল, ও এটা চিন্তা করছে না যে আমি কতটুকু মানে ওস্তাদি দেখাতে পারি, ওর মতো বাজাচ্ছে যাতে ফ্লুট প্লেয়ার ওই জায়গাটা তৈরি করতে পারে। ওর যে বাজনাটা সেটা কিন্তু একটা পার্ট অফ দ্য রিদম। হ্যাঁ, অনেক ফ্লেক্সিবিলিটি ছিল না ওখানে। তুমি দেখবে যে ও সিম্পল একটা জিনিস বাজাচ্ছে, কারণ এই গানটার সাথে বা এই ধরনের গানের সাথে ঢোলক আসবে, ও বিট পার্টটা ঢোলকের, ও এখানে সেটা ছেড়ে দিছে, এবং পারকাশন থাকছে ওখানে, এবং বেস, তিনটা মিলে রিদমটা তৈরি হবে। এই যে ডিসিপ্লিন একভাবে ধরে রেখে গানটাকে প্রমোট করা, এটা ডেরিকের একটা অনেক বড় বৈশিষ্ট্য। মানে ইটস ওভারঅল টিম ওয়ার্ক। লাইক সবার যদি সেই আন্ডারস্ট্যান্ডিংটা না থাকে, স্কোপ দেয়াটা না থাকে, তাহলে আসলে কম্বিনেশনটা সেভাবে জমে না। ভাসু হচ্ছে আমাদের ফ্লুট প্লেয়ার, ও নর্থ ইন্ডিয়ান, ও বেশি দিন হয়নি ক্যানাডাতে আসছে, কিন্তু ওর অলরেডি সব কমিউনিটিতে হি ইজ প্লেইং নাও। হ্যাঁ, যে জিনিসটা সবচেয়ে ভালো লেগেছে সেটা হলো আপনি যে গানই গাচ্ছিলেন, অবিকল সুন্দর করে সেই রাগের উপরই, সেইভাবে সেই সুরের উপরই বাজাচ্ছিলেন। এবং মডার্ন গান হলেও ওই
কর্ড কম্বিনেশন বা কর্ড প্রোগ্রেশনের যে সেন্স ওর একদম পুরা। হ্যাঁ, আর তাছাড়া কোনো রিপিটেশন ছিল না সেখানে, ভ্যারিয়েশন ছিল রাদার। আর অডিয়েন্স যারা ছিলেন সবাই এনজয় করছিলেন বিষয়টা, যে মানে মনোটোনাস হয়নি একেবারেই, মানে খুবই ভালো লেগেছে। আমার সন্তুর প্লেয়ারের নাম হচ্ছে শ্রেয়াস অম্বিকার। উনি ক্লাসিক্যাল সন্তুর প্লে করেন, ব্র্যাম্পটনে থাকেন। ওনার বৈশিষ্ট্য হচ্ছে যে সন্তুর তো অনেকগুলো তার, রাইট, দে আর স্ট্রাইকিং অল অফ দেম, প্রত্যেকটা খুবই ক্লিন এবং খুব সুন্দর মানে সাউন্ড। আপনার কি প্ল্যান আছে সবাইকে নিয়ে একবার বসার? হ্যাঁ, আমাদের 5টা রিহার্সাল হবে, একটা হয়ে গেছে, আরো 4টা। বাহ, দারুণ। আরেকটা হচ্ছে আমাদের যেই ভায়োলিন প্লেয়ার, খুবই দারুণ ভায়োলিন বাজায়, সে ক্লাসিক্যাল বাজায়, কিন্তু আমার সাথে গত 2-3 বছর আগে সে লাইট মিউজিক, গজলের দিকে তার মানে এক্সপার্টিসটা অনেক বেড়ে গেছে। আচ্ছা। তো ও এখন বস্টনে থাকে, হার্ভার্ড ইউনিভার্সিটিতে। তো আসবে, ও আমার সাথে ভায়োলিন বাজাবে। আচ্ছা, বাহ। এছাড়া থাকবে হচ্ছে ঢোলক, যে ছেলেটা, ওর নাম অ্যালেক্স মোহন। ও ল পড়ে এতে টরন্টোতে, কিন্তু ওরও খুবই একটা বৈশিষ্ট্য হচ্ছে যে খুবই মানে পারদর্শী একটা মানে হাতও, এবং সুন্দর করে সে অন্যান্য মিউজিকের সাথে মিলে একদম একটা সুন্দর সিনক্রোনাইজেশনের মাধ্যমে যন্ত্রটা বাজায়। দিস ইজ মানে ভেরি গুড কোয়ালিটি অফ দিস বয়। বেস গিটারিস্টের নাম হচ্ছে জেকব থমাস। আচ্ছা। ও এবার প্রথম আমার সাথে যুক্ত হচ্ছে। ওর কেরালার এক মানুষ, টরন্টোতে থাকেন, কিন্তু বেসিক্যালি কেরালা ইন্ডাস্ট্রিতে কাজ করেন, এখানেও কাজ করেন। অ্যামেজিং বেস গিটারিস্ট। গিটারের যে নেক বলে, যেটা বেস গিটারিস্ট, হি প্লেস ফ্রম টপ টু বটম। খুবই দারুণ। আমার ধারণা আমাদের এই হলে যে সাবউফার, সেটা আমি সেদিন দেখে এসেছি, 2টা আমার সমান হাইট। ওর বেসটা যখন বাজবে, ইট উইল ক্রিয়েট হিউজ মেলোডি। দিস উইল ভাইব্রেট, খুবই কম্প্যাক্ট একটা জিনিস হবে, খুবই দারুণ হবে ইনশাআল্লাহ। কিবোর্ড থাকছে রূপতনু শর্মা, আমাদের দেশে। বাহ, হ্যাঁ। ওনার সম্পর্কে কি বলবো? ওনার সম্পর্কে বলতে হবে না, আমি ওনার ভীষণ গুণগ্রাহী। আমি রূপদার সবকিছুই অনেক পছন্দ করি, চমৎকার বাজান। হ্যাঁ, আর ওনার সাথে আমার আসলে সৌভাগ্য হয়েছিল 4-5 বছর স্টেজ করেছি একসাথে রূপদার সাথে। ওনার বাজনা আমি জানি, চমৎকার বাজান। তো উনি থাকছেন কিবোর্ডে। তাহলে কয়জন হলো? তবলা অ্যালেক্স, গিটার গিটার হচ্ছে জয় সরকার, বাংলাদেশের। জয়, হ্যাঁ, জয়ের বাজানো দেখেছি, ভালো বাজানো। কিন্তু জয়ের যেটা গত 1-1.5 বছরে ও গজলের দিকে ওর কনসেন্ট্রেশন বেড়েছে। এখন হি ইজ প্লেইং ভেরি গুড। আমার যে গিটারিস্ট, ওনার নাম হচ্ছে রাজন নাসি, সেও জয়কে অনেক পছন্দ করে। জয় চলে গেছিল বাংলাদেশে, আমার ধারণা ছিল যে হি ইজ নট কামিং ব্যাক। এই রাজন নাসিজি আমাকে বলছেন যে না, শোয়েব, ইউ কল হিম অ্যান্ড মেক শিওর দ্যাট হি ইজ নট কামিং ব্যাক, অর ইফ হি ইজ কামিং ব্যাক, গো উইথ হিম। তারপরে আমি যোগাযোগ করার পর দেখলাম জয় সত্যি আফটার 3 months হি ইজ কামিং ব্যাক। ওকে, দেন লেটস কাম এন্ড জয়েন। জয় বাজারে। তো 8জন হচ্ছে আমাদের। হ্যাঁ, বাহ, মানে এটাও একটা রেয়ার জিনিস আমি বলবো, যে একই মঞ্চে একসাথে 8জন যন্ত্রীকে পাশে নিয়ে গানটা করা, তাই না? 4-3জন হোক, এনাফ হয়ে যায়। কিন্তু এটার কারণ হচ্ছে আমি চাচ্ছি যে মানুষ যাতে এই সামগ্রিক রেজোনেন্সটা এবং ভ্যারিয়েশনটা বুঝতে পারে। একটা গানের মধ্যে ওরকম না যে আমরা 4 মিনিট একটা গান শেষ করে দেবো। সবকিছু শোকেসিং হবে, দেন ডেমনস্ট্রেশন হবে। যদি কেউ ভালো বাজায়, দেন উইল কন্টিনিউ দ্য সং। বাহ, দারুণ, কি সুন্দর একটা প্ল্যানিং আপনার, পরিকল্পনাটা খুবই ভালো লাগছে। আর হচ্ছে আমরা যেহেতু ইনফর্মাল আড্ডা দিচ্ছি, তাই না? তো আমি প্রশ্ন করছি আপনাকে যে মানে আপনার প্রতিটা জিনিসে আমি বেশ আভিজাত্য দেখছি, যে 8জন যন্ত্রীকে নিয়ে আলিশান একটা হলের মধ্যে আপনি আয়োজন করছেন, এবং নিশ্চয়ই এটা নিয়ে আপনার আরো অনেক পরিকল্পনা আছে। সাউন্ড সিস্টেমও নিশ্চয়ই খুব ভালো থাকবে, তাই না? সাউন্ড সিস্টেম ওদের, আমার এখানে, দিস ইজ এ ভেরি গুড কোয়েশ্চেন, থ্যাংক ইউ ফর আস্কিং। আমি ওদের হলের যে জিনিসটা আমার লক্ষ্য করেছি, সেটা হচ্ছে ওদের যে স্পিকার, ওটা থাকে হচ্ছে রুফে হ্যাং করা থাকে, কার্ভ করা, ছোট 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 স্পিকার স্ট্যাক করা, এক সাইডে 10টা করে। বাহ, এটা সাধারণত আমি দেখি বড় বড় হলে 3টা করে থাকে। দে হ্যাভ 10 স্পিকার, পুরা কাভার। এবং এই কার্ভটা সাধারণত দেখা যায় যে 3rd রো থেকে লাইনটা শুরু হয়। ফার্স্ট 2 রো মানুষজন পছন্দ করে না এই কারণে, বিকজ দে ডোন্ট হ্যাভ এ ডিরেক্ট স্পিকার। কিন্তু এদের কার্ভটা এত বেশি যে ফার্স্ট রো পর্যন্ত যায়। আচ্ছা। সাবউফারগুলা অনেক বড়, এদের আমার সমান হাইট,
একটা রেফ্রিজারেটর সমান আচ্ছা আচ্ছা, দুই সাইডে দুটো, সামনে নিচে অনেকগুলো ড্রাইভার, আর সারাউন্ড সিস্টেমের পুরাটা। এবং ওদের যে স্টেজটা, ওখানকার ম্যানেজার আমাকে বললো এটা অন্টারিওর মধ্যে সবচেয়ে বড় স্টেজ। বাহ, সেই জন্যই আপনি 8 জন মিউজিশিয়ানকে অ্যাফোর্ড করতে পারছেন। তারপরেও মনে হবে যে কত জায়গা, মানে ইটস মানে ওখানে চাইনিজ একটা গ্রুপ, আমি ভুলে গেছি, সিজিয়ান অর সামথিং বলো এটাকে, ওদের পুরো একটা মানে ম্যাসিভ শো হয় ওইখানে, আচ্ছা, মানে সিনেমা স্কোপের মতো। 46x42 হাইটসের স্ক্রিন আছে পেছনে ওইটা, আর ফুল লাইটিং নিচ্ছি আমরা যাতে এনভায়রনমেন্টটা করতে পারি। হ্যাঁ, এবং আমার ধারণা যে ওই হলটিতে আপনার দর্শক ধারণ ক্ষমতাও অনেক, তাই না? 1300, কিন্তু 1300 হলেও কেউই 128 ফুটের দূরে না, মানে কোন সিট 128 ফুটের চেয়ে বেশি দূরে নাই। না, আমার প্রশ্নটা এই কারণে ছিল যে এত বড় একটা আয়োজন, আমরা কতজনকে আমরা এই উপহারটা দিতে পারছি, কতজন আসতে পারছে, অ্যাটেন্ড করতে পারছে, তো তাহলে তো নিশ্চয়ই 1200-1300 মানুষ, ভাগ্যবান ভাগ্যবতী যারা আছেন তারা সবাই অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন। শোয়েব ভাই সেই রেয়ার গানগুলো শুনতে পারবেন যেগুলো আসলে হারিয়ে যায়নি, তবে খুব ভালো লাগার গানগুলো। আমি বলি কোক স্টুডিও সবকিছুকে আবার মডার্নাইজ করে ফেলেছে, কিন্তু আপনি তো সেই ধারাটা বজিয়ে রেখে অনেক দূর করছেন, তাই না? এটাই যে মানে এই যে মনে করেন আমরা রবীন্দ্রসঙ্গীত গাই, আমরা চেষ্টা করি কি সেই ধারাটা বজিয়ে রেখে গাইতে, কিন্তু ব্যান্ডও করছে রবীন্দ্রসঙ্গীত, বিভিন্নভাবে চলে যাচ্ছে, তো স্বকীয়তাটা থাকছে না। কিন্তু আপনার গানগুলো যখন শুনি তখন আমরা দেখি যে আপনি কিন্তু স্বকীয়তাটা প্রায় ধরে রেখেছেন। মডার্নাইজেশনটা হবে অরিজিনালিটিকে রেখে, সেটাই। মডার্নাইজেশনটা কোথায়? যেমন যখন একটা কর্ড ঢুকে তার মধ্যে, একটা গানের মধ্যে, একটা রাগ সঙ্গীতের মধ্যে যখন একটা কর্ড ঢুকে, তখন ওই কর্ডটা ওয়েস্টার্ন ফ্লেভারটা আনে, বেস গিটারটা ওয়েস্টার্ন ফ্লেভারটা আনে, এই কম্বিনেশনটাই খুব একটা সুন্দর একটা প্রেজেন্টেশন। আর থ্রোয়িংটা একটু চেঞ্জ হওয়াতে, মানে মডার্নাইজেশন মানে এই না যে আমি বলছি যে ফিউশন, কিন্তু অরিজিনাল গানটাই কিন্তু অনেক সুন্দর প্রেজেন্টেশন করা যায় বিকজ অফ দিস কম্বিনেশন অফ ওয়েস্টার্ন অ্যান্ড ইস্টার্ন ইনস্ট্রুমেন্টস। আর যে সাউন্ডের প্রশ্নটা তুমি করেছিলে ফার্স্টে, স্টেজের জন্য আমার সেপারেট মিক্স, ওখানকার মিক্সিং প্যানেল, ইঞ্জিনিয়ার আলাদা, মানে সবসময় আমরা দেখা যায় যে মনিটরের সাউন্ড একরকম হয়, বাইরে আর একরকম, ওইখানে সেপারেট ইঞ্জিনিয়ার, সেপারেট মিক্স, সেপারেট সাউন্ড সিস্টেম, অ্যান্ড ফ্রন্ট হাউসে সেপারেট মিক্স, সেপারেট প্যানেল, সেপারেট ইঞ্জিনিয়ার। এই সেপারেশন করার কারণ হচ্ছে যাতে মিউজিশিয়ানরা খুব শান্তির সাথে তাদের কোনো কমপ্লেন না থাকে যে আমি শুনতে পাচ্ছি না, আমার এটা বাড়াও, ওটা বাড়াও। ওর পাশেই বসা থাকবে, ওর জন্য ডেডিকেটেড 4-5 জন লোক, যার ফলে আমি এই বেনিফিটটা আমি নেওয়ার চেষ্টা করেছি, যদিও এটা আমাকে অনেক এক্সপেন্সিভ হয়ে গেছে আমার জন্য, কিন্তু মিউজিশিয়ানরা খুব হ্যাপি এই কারণে যে দিস ইজ এ ভেরি গুড অপরচুনিটি ফর অল অফ আস অ্যাজ এ লোকাল মিউজিশিয়ানস টু শো দ্য সিটি দ্যাট উই ক্যান ডু গুড মিউজিক, ডেফিনেটলি, এবং তারা যাতে ইন্সপায়ার্ড হয় এবং উই ক্যান ডু দিস ইন এ বিগার হল। সেটাই, গান যারা ভালোবাসে এটা তাদের জন্য একটা ভীষণ তৃপ্তির জায়গা হবে যে ইচ্ছে মতো তারা বাজাতে পারবেন, ভালো আউটপুট, ভালো দর্শক এবং সাউন্ড সিস্টেম, তারপরে বসার জায়গাটা, মঞ্চটা, সবকিছু মিলিয়ে মানে সবার আমার মনে হয় যে একটা পরিতৃপ্তি নিয়ে বাড়ি ফিরবেন। আপনি গাইবেন, শ্রোতারা শুনবেন, মিউজিশিয়ানরা বাজাবেন, সবকিছু মিলিয়ে এখানে আমি বলতে চাই যে আমি রিসেন্টলি গত 1-1.5 মাসে বাংলাদেশি অনুষ্ঠান তো প্রায় সবগুলোতে গিয়েছি, ইন্ডিয়ান অনেকগুলো অনুষ্ঠানে আমি গিয়েছি। ওখানে ওরা আমাকে ফ্লায়ার দেওয়ার জন্য, আমার ব্যানারটা রাখার জন্য, প্লাস স্টেজে ডেকে আমাকে পরিচয় করিয়ে দেওয়া, সব কিছু করেছে। ওখানে যে জিনিসটা আমি ওদেরকে বলেছি যে কেন আমি এই শোটা করছি, বিকজ এত বড় হলে গজল শো আগে হতো, এখন আর হয় না। আমি ওদেরকে বলেছি যে আই ওয়ান্ট টু ব্রিং ইট ব্যাক। বাহ, এই জিনিসটা ওরা খুব পছন্দ করেছে যে ইউ আর সার্ভিং গজল এবং তুমি গজলের বলে খিদমত করা। হ্যাঁ, তো এই জিনিসটা সবাই খুব মানে স্নেহ এবং শ্রদ্ধা দুইটা দিয়েই অ্যাকসেপ্ট করেছে যে লেটস সি হোয়াট হ্যাপেন্স, ইউ আর অন দ্য রাইট ট্র্যাক। তো আমার বিশ্বাস যে আমার কিছু কিছু অ্যাচিভমেন্ট ছিল, আশা ছিল যে এটার মধ্যে, তার কিছু কিছু আমি অলরেডি পেয়ে গেছি। আর এখন বাকিটা হচ্ছে এখন মানুষ যদি শ্রোতারা আসেন নিশ্চয়ই শোটা সাকসেস। হ্যাঁ, আর বিশেষ করে যে জিনিসগুলো তো হারিয়ে যেতে দেওয়া যায় না, এই যে মেহেদী হাসান, তাই না, এই যে জগজিৎ সিং, এই জিনিসগুলো তো সেটাই। এই যে আপনার এরকম যদি আয়োজন, এরকম যদি আরো আয়োজন হয়, তারপরে আমাদের দর্শকদের থেকে যদি আমরা একটা ভালো ফিডব্যাক পাই, তাদের অ্যাপ্রিসিয়েশন প্লাস তাদের উপস্থিতি সবকিছু মিলিয়েই তো এগুলো এগিয়ে যাবে।
এগুলোকে হারাতে দেওয়া যাবে। আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের বাংলাদেশি, এটা যদিও এটা গজল, কিন্তু এটা কিন্তু বাংলাদেশি ইনিশিয়েটিভ, এটা সবাই জানে। সবাই জানে, বলে না দর্শকদের জন্য, সবাই জানে যে প্রথমে জিজ্ঞেস করে তুমি কোথাকার, যারা আমাকে চেনে না। কারণ ওরা ডাউট করে আমার অ্যাকসেন্টে, যখন দেখে যে অ্যাকসেন্টটাও দেখে বোঝা যাচ্ছে না, আমার উচ্চারণ একদম আপনার নাম আপনাকে দেখে আপনার অ্যাকসেন্টে কিছুতেই বোঝা যায় না, তখন আমি খুব গৌরবের সাথে বলি যে আমি ঢাকার থেকে, বাংলাদেশে। তো এই জিনিসটা কিন্তু অনেক অনেক প্রশ্ন উদ্বেগ করে, অনেকে জিজ্ঞেস করে যে হাউ, ওখানে তো ভাষা ডিফারেন্ট, অনেক ডেডিকেশন ছিল। তখন এই যে আমাদের যে বাংলা ভাষার স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ নাম্বার অফ, আমাদের 49টা না 56টা ব্যঞ্জন বর্ণ, 11টা স্বরবর্ণ, ইংরেজির তো 5টা বাবা। তো এই ডিসকাশনগুলো আসে। অনেকে ওই পাকিস্তান বা ইন্ডিয়া যারা বাংলাদেশে গিয়েছে এর আগে, তখন তারা ওইটা প্রশংসা করতে শুরু করে যে হ্যাঁ আই বিন দেয়ার, আমি ওখানে বাজিয়েছি বা আমি ওখানে পড়িয়েছি। আমাদের এই ইনিশিয়েটিভের মাধ্যমে আমরা বাংলা এবং হিন্দি বা উর্দু সব কন্টেন্ট একসাথে এক স্টেজে নেওয়ার একটা ক্ষেত্র তৈরি করতে পারবো। কিন্তু এটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে এই ধরনের শোতে, এখন বাংলাদেশের শো অনেক বড় বড় হচ্ছে বাংলাদেশি কমিউনিটির ভিতরে, নিডস টু গো আউট। এই অনুষ্ঠানটা যদি সাকসেসফুল হয়, সাকসেস বলতে আমি বোঝাচ্ছি যে যদি শ্রোতা দিয়ে হল ভরে, তাহলে এটা নজর কাড়বে হচ্ছে যারা প্রমোট করে তাদের নজরে আসবে, এবং আমাদের বাঙালি কমিউনিটির যে স্ট্রেংথ সেখানে আরও বাড়বে নিশ্চয়ই। এবং এটার আমার মনে হয় যে এটার একটা ভূমিকা আছে। যাই হোক, কোনো কিছুই আমি মানে এই জন্য করিনি যে আমি ওখানে গান গেয়ে শুধু যে একটা এনজয় করে চলে আসবো বা কোনো পয়সা বানাবো, আমার উদ্দেশ্য এটা না। নিশ্চয়ই আমার উদ্দেশ্যটা হচ্ছে গজলটাকে আবার একটা ভালো হলে নিয়ে যাওয়া, প্রমোটারদের নজরে আনা, অ্যাট দ্য সেম টাইম এইখানে আমাদের নজরুল গীতের থেকে শুরু করে যে উচ্চাঙ্গ সঙ্গীত আছে বাংলা, সেগুলোকে একসাথে প্রমোট করা। নিশ্চয়ই এটা আসবে সত্যি। তো আমার খুব আগ্রহ, আমি আপনার মিউজিক জীবনটা নিয়ে শুনতে চাই। আপনার শুরুটা কিভাবে হলো, আপনি মিউজিক শিখলেন কোথা থেকে, কিভাবে, কোন বয়স থেকে, সবকিছু? ছোটবেলা থেকে আমি একদম 4-5 বছর থেকেই গান গাওয়া শুরু করি, কিন্তু আমার পাবলিকলি গান শুরু হয় ক্লাস 9 থেকে। ক্লাস 9 থেকে? স্কুল থেকে? স্কুল থেকে পাবলিক গান, স্কুলের, আমি গান গাইতে শুরু করি বাইরে গিয়ে। আচ্ছা। গজল শুরু করি 7 বছর বয়সে। আচ্ছা। পঙ্কজ দাসের একটা নাইয়া লন ছিল, ওটা দেখে আমার মনে হয় যে দিস ইজ মাই মিউজিক। আচ্ছা। তারপরে ওই অত্যধিক আগ্রহের কারণে আমি গজল গাইতে শুরু করি। এর আগে আমার জন্মগত আমার গলার সুর ছিল। হ্যাঁ, কিন্তু আপনি ওই যে ক্লাস 9-এ বা ওই সময়ে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি কি ক্লাসিক্যালটা ওভাবে শেখার মতো গ্রুপ পেয়েছিলেন, নাকি শুনতে শুনতেই? আমি ক্লাসিক্যাল গ্রুপ খুঁজতে কাউকে পাইনি, সরি টু সে। আমি অনেক গুরু খুঁজে অনেকে কাছে গিয়ে আমি কন্টিনিউ করিনি, কারণ ওনাদের অ্যাপ্রোচটা ছিল হচ্ছে প্রথমে বলতেন যে তুমি এই গান গাইতে পারবে না। আচ্ছা। ছোটদের গান গাও। এবং যখনই আমি একটা বড় কিছু অ্যাপ্রোচ করতাম, এমন কিছু আমি শুনতাম যে আমার আর ইন্সপিরেশনটা থাকতো না। তো এটা আমারই দোষ, আমি কাউকে দোষ দিচ্ছি না। কিন্তু আমি যখন ইউনিভার্সিটিতে যাই, ততদিনে আমি ফুললি গান করি, ফুল কনসার্ট করি 3 ঘন্টা। আচ্ছা। এই জগজিৎ সিং এর এই গানগুলো তখন থেকেই গজল নিয়ে আছে? গজল নিয়ে আছে। নজরুল গীতে গাইতাম, সিনেমার গানও গাইতাম, কিন্তু গজল আমি তখন পুরোপুরি শুরু করি আর কি। ওই সময় আমি ছায়ানটে ভর্তি ছিলাম 1 বছর। ওই ছায়ানটের একজন শিক্ষক ছিলেন, উনি বড়দের ইউনিভার্সিটি থেকে আসছিলেন, ভিজিটিং টিচার আলী FM রেদওয়ান। আমি ওনার কাছে তালিম নিয়েছি। উনি আমাকে ভয়েস ট্রেনিং শিখিয়ে দিয়েছেন যে কীভাবে করতে হয়। ওইটা আমি মেইন জিনিস গানের জন্য। হ্যাঁ, ভয়েস ট্রেনিং এর সাথে উনি শিখিয়েছেন যে রাগ সঙ্গীত কীভাবে ফর্ম হয়, আলাপ কীভাবে ফর্ম করতে হয়, কীভাবে পাল্টা বানাতে হয়, কীভাবে বিনকারী আলাপ হয়, অতি বিলম্বিত খেয়াল কীভাবে গাইতে হয়, দ্রুত লয় খেয়াল কীভাবে গাইতে হয়, 3 তাল 1 তাল, এইসব 24 মাত্রার তাল, এইসব তালের উপরে উনি আমাকে শেখান এবং নোট চেনান আমাকে। যেমন যে কোনো একটা নোট থেকে যে কোনো নোটে যাওয়া, যদি বলো সা থেকে কোমল ধাতে যাও, আমি জানি কোন জায়গায় আমার হারমোনিয়াম লাগবে, কোমলিনীতে যাও, করিমাতে যাও, ইনস্ট্যান্টলি। যে কোনো এক জায়গায় তুমি যদি বলে বল দা, এই ধা, ওটা কোমল ধা, এটা হচ্ছে শুদ্ধ ধা। এই জিনিসগুলো হচ্ছে উনি আমাকে শেখান। এবং গলার কিভাবে রেয়াজ করতে হবে
কতগুলো স্ট্যান্ডিং প্র্যাকটিস, আঁকার প্র্যাকটিস, এগুলো উনি আমাকে শেখান। এটা আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষার মধ্যে একটা। অবশ্যই খুবই মূল্যবান একটা শিক্ষা, এবং আপনি উপযুক্ত মানুষের কাছে পেয়েছেন। পরবর্তীতে ইউটিউবের যুগে আমি যখন দেখলাম যে জগদীশ সিং এর একটা ওয়ার্কশপ ছিল, লাকিলি আমার কাছে লিঙ্কটা ছিল, দেখলাম উনিও ওই জিনিসই শেখাচ্ছেন। মানে এটা আমার মনে হয় ভারতের একটা মানে বেসিক ট্রেনিং এর ভয়েস ট্রেনিং এর একটা বেসিক পার্ট। তারপরে আমি মেহেদী হাসানের কিছু স্পিচ শুনলাম, সেখানে দেখলাম যে ওরা 5টা আকার বলে, আকার আ এ ই ও ওম। মেহেদী হাসান করে 12টা, আং আন, অনেক কিছু আছে। তো এগুলো ওই উর্দু গানের মধ্যে যে শব্দগুলো আসে, তো ওই সবগুলোর মনে নাই, 7, 8, 9টা ওগুলোর আকারগুলো কীভাবে স্ট্যান্ডিং প্র্যাকটিস করতে হয়, কিভাবে সুরের ভিতরে বেসুরা হয়, কেন হয়, এগুলো নিয়ে আস্তে 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 শুনতে 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 আরেকটা কাজ আমি করেছি যে যতদিন আমি যতবার লাইফে যত গান ছিল সব আমি রেকর্ড করতাম ছোটবেলা থেকে, নিজে শোনার জন্য, নিজে বুঝার জন্য। মানে আমি রেকর্ডিং ছাড়া কখনো গান গাই না এখন, আমি রেকর্ডিং না করে গান গাই না। এই যে এখন রেকর্ড হচ্ছে, তো নয় ফোনে রেকর্ড হবে, এটা করি। এটা করাতে হয় কি, শোনার পরে আমার অ্যাকসেন্ট, উচ্চারণটা আমি ওখানে ঠিক করতেছি, শুনে সুরও তাই, এটা আমার খুব কাজে দেয়। এইভাবে গান শেখা আর কি। আর অ্যাকচুয়ালি গান শিখেছি তো আমি, আমার গুরু মেহেদী হাসান, আমার গুরু গোলাম আলী, পঙ্কজ দাস, অনুপ জলটা, হুসেন বাক্স, এনারা, কিন্তু ওনাদেরকে আমি দেখিনি কোনোদিন। কিন্তু আমার ক্লাসিক্যাল গুরু হচ্ছে আলী এফ এম রেদওয়ান। পরবর্তীতে এই বড় বড় যারা ওস্তাদ ছিলেন, যেমন রশিদ খান, ওনার অনেক রাগ সঙ্গীত আমি শুনি, আমার খুব ভালো লাগে। অজয় চক্রবর্তীর বাংলা গান এবং রাগ সঙ্গীত, ওখান থেকে আমি নলেজ দেওয়ার চেষ্টা করি। এখন ইউটিউবে কিছু লোকজন আছে যারা রাগ সঙ্গীত নিয়ে কথা বলেন, ওর ক্যারেক্টারিস্টিক নিয়ে কথা বলেন, ওগুলো শুনি। এটা আসলে খুবই রেয়ার যে আপনি একজন স্বশিক্ষিত মানুষ বলবো আমি। হ্যাঁ, আপনি যে রিদওয়ান যার কাছে আপনি শিখেছেন, অবশ্যই আপনাকে অনেক বেসিক দিয়েছে, অনেক কিছু দিয়েছে, কিন্তু এই যে আপনি যে আরও সমৃদ্ধ নামগুলো বললেন এবং তাদের ঘরানাটা, তাদের গায়কিটা, সব কিছু আপনি যে ধারণ করছেন, এটা থেকে বোঝা যায় যে আপনি কতটা মানে স্বশিক্ষায় শিক্ষিত। হ্যাঁ, এটা মানে আমার এখানে কোনো মানে ল্যাকিং আছে, ল্যাকিং অনেক আছে, একটু শেখার কোনো শেষ নাই। কিন্তু আমি গান শিখিনি এটা বললে এটা ভুল হবে, কারণ আমি যে পরিমাণ সময় গানে দিচ্ছি, আমার হয়তো এতদিন একটা সুপার ডুপার পিএইচডি হয়ে যেত, সিরিয়াসলি। তো এবং খুব স্ট্র্যাটেজিক ওয়েতে আই হ্যাভ ডান ইট। এটাই তো আপনার ডেডিকেশন, তাই না? শিক্ষা বলতে যে প্রতিষ্ঠানে যে শিক্ষা নিতে হবে সেটা নট নেসেসারি। বলে যে গুরুমুখী শিক্ষা, হ্যাঁ, আমি মনে করি এটা গুরুমুখী শিক্ষা যদি কেউ শাস্ত্রীয় সঙ্গীত শেখে তাহলে। শুধু সেটা নয়, আপনার মনে করেন গুরুমুখী শিক্ষার ক্ষেত্রেও, শিক্ষার্থীদের ক্ষেত্রেও তো সবাই সেম না, আমরা তো একই কুকি কাটারে কাটতে পারি না, তাই না? প্রত্যেকের রিসিভারটা ডিফারেন্ট। আপনি কিভাবে রিসিভ করছেন, আমি হয়তো সেভাবে করছি না, আরেকজন সেভাবে করছেন না, তো প্রত্যেকের রিসিভিং ক্যাপাবিলিটিটা ডিফারেন্ট দেখেই এটা গণহারে বলা যে গুরুমুখী শিক্ষা। কিন্তু আপনি যদি ক্যাসেটে বাজছে, সিডিতে বাজছে, সেটা শুনে এবং বারবার নিজে রেকর্ড করে কারেক্ট করে করে সেই পর্যায়ে নিজেকে নিয়ে যেতে পারেন, হ্যাঁ, সেটা একটা বড়, ইউ আর ইউনিক। এটা একটা বড়। আর তাছাড়া এখন তো জিনিসটা এমন যে এই যুগে ওই একই রাগ সঙ্গীত 5 জন ওস্তাদের কাছে শোনা যায়, বোঝা যায় যে এই ঘরানা এরকম, এই ঘরানা এরকম, এরা এইভাবে সুরটা ধরে, এইভাবে এভাবে সুরটা ধরে। তো এই জিনিসগুলো নিজের থেকে বোঝা সম্ভব। এমন আপনি বুঝতে পারেন, আমি এখন পারি, কারণ হচ্ছে গান গাইতে গাইতে ওই গানটাকে মানে একদম মানে কেটে কেটে টুকরো করে ফেলে দেওয়াটা আমার জন্য কোনো বিগ ডিল না। যে যদি বলে যে গানটাকে ভেঙে পুরো এটা নোটেশনটা তৈরি করে ফেলো, আমি করতে পারি। তো যার ফলে হয় কি, এর কারণ হচ্ছে ওই এতদিন ধরে ওই গান নিয়ে চিন্তা করার কারণে, শোনার কারণে, শোনাটাই ইম্পর্টেন্ট। এবং বড় বড় সিঙ্গারদের গান না শুনলে গান শেখা যায় না। হ্যাঁ, কমার্শিয়াল গান এটা আমরাও শুনেছি, সবসময় গুরুজিরা বলতেন যে আগে কান পাকা করো, তারপর গাইতে পারবে। আর কান পাকা করলে আমি কার গানটা শুনছি সেটাও আমার কানে আসবে, প্লাস আমি যখন রেকর্ডিং করছি তখন আমার ভুলগুলোও আমার কানে আসবে। এটাই খুব ইম্পর্টেন্ট। যাই হোক, এটা একটা মানে এর কোনো শেষ নেই। শাস্ত্রীয় সঙ্গীত শেখার যদি আমাকে বলা হয়, তাহলে আমি মনে করি 10, 12, 20 বছর ধরে ওস্তাদের কাছে থাকলেও এটা শেখার কোনো শেষ নেই একদম। কিন্তু কমার্শিয়াল গান, লাইট মিউজিক, সেটা ডিফারেন্ট, সেটা শেখা যায়। এবং
ওটা গুরুমুখী, ইটস এ টোটাল ডিফারেন্ট স্টোরি। কারণ সমালোচনা করতে চাই না, বাট এটা হচ্ছে তো যে আপনি যদি দেখেন আমাদের চারপাশে অনেক শো হচ্ছে, অনেক প্রোগ্রাম হচ্ছে, অনেক মেলা হচ্ছে, অনেক মঞ্চ হচ্ছে, যেখানে এই লাইট মিউজিকগুলো যারা করছে, আপনি ব্যাকগ্রাউন্ডটা জানতে গেলে আপনি দেখবেন যে বেয়ারলি এনি। হ্যাঁ, তাই না? এছাড়া ধর কেউ যদি খুব ভালো গায়ও, আমি মনে করি যে নিজে নিজে শিখে গাওয়া সম্ভব খুব ভালো। সুনিধি চৌহান, তার ব্যাকগ্রাউন্ড নাই। কিশোর কুমারের কোনো শাস্ত্রীয় সঙ্গীত ব্যাকগ্রাউন্ড নাই। মুকেশের কোনো শাস্ত্রীয় সঙ্গীত ব্যাকগ্রাউন্ড নাই। তো এরা কি বিশ্ববিখ্যাত হন নাই? আজকের যুগ না, আগেও হয়েছেন তো। এবং অন্যান্য বিশাল বিশাল লোককে বিট করে তারা ওই জায়গায় দখল করে নিয়ে। মোহাম্মদ রফির পরে কিশোর কুমার চলে আসছে। তবে কি ওইটা ওই সময়টা ছিল একটা ভিন্ন সময়, এবং অনেক আগের থেকে যারা করতেন হয়তো তাদের জন্য ওরকম ওই উপমহাদেশে বা ওই এলাকায় তদ অঞ্চলে হয়তো সেরকম গুরু পাওয়াটাও দুষ্কর ছিল, তখনকার কমিউনিকেশন, যাতায়াত, সমস্ত কিছু মিলিয়ে, তাই না? কিন্তু তাদের সেই সাধনাটা ছিল। এখন যেমন মানে আমার বলাটার মিনিং হচ্ছে যে এখন যেমন আমরা দেখি যে একটা গান একটু শুনে গিয়ে গেয়ে দিয়ে আসছে, তাই না? সেই লার্নিংটা, সেই প্র্যাকটিসটা, সেই ডেডিকেশনটা, সেই রেয়াজটা, এগুলো নেই। আপনি যেভাবে সাধনা করেন, তাই না? আপনি অনেস্টলি বলেন, আপনি ডেইলি আপনি কত ঘন্টা রেওয়াজ করেন? রেওয়াজটা আমি এখন বাড়াচ্ছি। রেওয়াজটা আমি আসলে একদিন খুব ফোকাস ছিল আমি টেকনোলজির দিকে। আচ্ছা। গত কয়েক বছর খুব মানে আমি রেকর্ডিং এবং মেকিং সং, কিন্তু রেওয়াজটা এখন আমি আবার বাড়াচ্ছি। তো প্রত্যেক দিন আধা ঘন্টা তো করতেই হয়, মানে এটা আমি করি এখন। কিন্তু রেওয়াজটা আসলে করা উচিত হচ্ছে 7, 8, 9 ঘন্টা। সেটাই আমি বলতে চাচ্ছি যে যে কাজটি করবে, যে কাজটি ভালোবেসে করবে, সেটার জন্য একটা ডেডিকেশন থাকতে হবে, সেটাকে একটু সময় দিতে হবে। হ্যাঁ, একজনের গলা ভালো হতে পারে তাই বলেই যে একেবারে স্কিপ করবে, আর মানে এটা তো মানে অডিয়েন্স ডিজার্ভ করে না, অডিয়েন্স ডিজার্ভস আ বেটার, তাই না? একটা বেটার রাউন্ডেড কোয়ালিটি। সব কিছুতেই ভালো হওয়া উচিত, সাউন্ড সিস্টেম করা, এবং যারা অর্গানাইজ করছেন তাদেরও উচিত যে জিনিসটা বুঝে শুনে অর্গানাইজ করা। না, বিষয়টা আসলে আমি যেভাবে দেখি যে মনে করেন একজন ডাক্তারের থেকে আমরা যখন সেবা নিতে যাচ্ছি, সেই ডাক্তারটা কত বছর ধরে লেখাপড়া করে, সাধনা করে, সার্টিফিকেটস নিয়ে দেন সেবাটা আপনাকে দিচ্ছে। সো ইফ ইউ টেক ইউর আর্ট অ্যাজ দ্য সেম থিং, লাইক আপনি যদি সেভাবে মনে করেন যে হ্যাঁ গানের মাধ্যমেও আমি সেবা দিচ্ছি, তাই না? তাহলে আপনার সেই ডেডিকেশনটা আনতে হবে, আপনি সেই প্র্যাকটিসটা করতে হবে, দেন আপনিও বলদি গাইবেন এবং অডিয়েন্সরাও ডিপ্রাইভড হবেন, আমি যেটা মনে করি, তাই না? একদম। আর অনেক সময় কিন্তু মনে হয় মানুষ অ্যাপ্রিশিয়েট করছে কারণ সে হাততালি দিচ্ছে, লাফাচ্ছে, আসলে ওটা অ্যাপ্রিশিয়েট করছে না, ও আছে ফান করছে, এনজয় করছে টাইম। বা অনেক সময় মানে সময়ের দোলায় মানুষ ভেসে যায়, সময়ের দোলায় মানুষ ওটা সাময়িকভাবে এনজয় করে, খুশি করতে হবে বলে বলে, এটা হয়। কিন্তু আসলে একজন শিল্পী যদি শিল্পী হন বা ভেতরে যদি আর্ট থাকে, তাহলে সেই আর্টটা নিয়ে সাধনা করা উচিত, এবং মানে আমি বলবো না শেখা উচিত, কারণ শিক্ষা তো নিতেই পারে, যেখান থেকে সবার কাছ থেকে শিক্ষা নিতে পারে, কিন্তু ডেডিকেশন, সেটাই যে একটু সময় দিতে হবে, যে শিল্পটাকে একটু সময় দিতে হবে, ভালোবাসতে হবে। হ্যাঁ, আরেকটা কিভাবে ভালো করা যায় এবং আরেকজনকে হেল্প করা, এটা খুবই খুবই দরকার। এটা কিন্তু ওর সাথে জড়িত। যখন একজন শিল্পী আরেকজন শিল্পীকে হেল্প করবে, তাকে ব্লক না করে, তখন কিন্তু ওই ব্লেসিংটা চলে আসে আরো নিজের কাছে। এটা আমি একদম প্রমাণিত। মানে আমার কাছে একটা জ্ঞান আছে, নলেজ আছে, আমি যদি ধরে রাখি, যে চিন্তা করি ওনা এটা দিব না, আমার কাছে একটা তথ্য আছে যে এই জিনিসটা খুব ভালো পাওয়া যায় অন্য জায়গায়, আমি দিব না, তো এটা না করে যদি দিয়ে দেই, এটা হয়, এটা যদি দিয়ে দেই তাহলে দেখা যায় যে বরকত চলে আসে। খুবই কাজের জিনিস এটা, মানে শেয়ার করা, মানুষকে আরো মানে হেল্প করা, এতে বাড়তেই থাকে। এবং আমার মনে হয় যে এই বড় বড় ওস্তাদরা বাংলাদেশে সবসময় বলতেন যে আগে ভালো মানুষ হোক গান গাওয়ার আগে। আমি এই জিনিসটা আগে বুঝতাম না, কিন্তু এখন আমি জানি কথাটার মানে হচ্ছে যে যদি অন্তরটা ভালো না থাকে, গলায় যতই সুর থাকুক, ওই জিনিস মানুষ অ্যাকসেপ্ট করে না। এবং মানে আমি দেখি যে আমার মুড খারাপ, আমার ওই গান খুব সুন্দর করে গাইলাম, কেউ শুনেই না। আবার একদিন দেখা যাচ্ছে যে মন ফুরফুরা, খুব বেসুরা গিয়ে দিচ্ছি, কিন্তু লোকজন খুব বাবা করতেছে, তখন খেয়াল করলে বোঝা যায় যে ওই দিন আমি ভালো মানুষ ছিলাম। সব দিন তো মানুষ ভালো থাকে না, আজকে খুব ভালো, কালকে একটু খারাপ, তো খারাপ দিনে আমার গানও খারাপ।
রুহগুলা বের হয়ে আসে ভিতর থেকে আসলে সব দিয়ে, এটাই আর কি। সেই আপনি যদি যেমন অনেকে এটাকে একটা প্রেয়ারের ভাবে দেখে, তাই না, মিউজিকটাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি সেই সেন্সে যদি দেখেন ডেফিনেটলি। হ্যাঁ, এটা তো অবশ্যই, এটা আসলে সঙ্গীতটা তো শুধু সাধনা, প্রার্থনা, আর সাথে আরো অনেক কিছু। মানে এটা বলতে গেলে অন্য কথা বলতে হবে, অনেক কিছু বলতে হবে। আসলে সঙ্গীতটা আসলে তো শুধু লিরিক না, সঙ্গীতটা হচ্ছে সাউন্ডের রেজোনেন্স, টিউন। এটা এতটা কারেক্ট একটা জিনিস যার মধ্যে কোনো ভুল নাই। ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট এ বাঁশের টুকরা, ওটাকে ঠিক ডিস্টেন্সে কেটে যদি 6টা ছিদ্র করে ফু দিচ্ছ, ওর সাথে বাতাসের ভিতরে যেই ফ্রিকোয়েন্সি তৈরি হচ্ছে সেটা এমন সুর তৈরি করছে। তো এটা একটা আলটিমেট পিওর ক্রিয়েশনের একটা মানে রিপ্রেজেন্টেশন। তো এটার মধ্যে সাধনা থাকবে না তো থাকবে কি? দুনিয়ার মানুষ এক একজন এক একটা জিনিস যন্ত্র দিয়ে বাজাচ্ছে, কালেকটিভলি ভাইব্রেশনের কারণে একটা সুর তৈরি হচ্ছে, সেটা আমরা শুনে আনন্দিত হচ্ছি। এই এত বড় একটা ফ্রেমওয়ার্ক আমাদের আশেপাশে আছে, এখানেই আছে, কোনো ভুল নাই। এমনকি আছে যে এখানে বাঁশি বাজালে একরকম, পৃথিবীর অমুক পাহাড়ের কাছে গিয়ে বাঁশি বাজালে বাঁশিটা বাজে না, বিকজ ওখানকার একটু বাতাস ডিফারেন্ট বা গ্র্যাভিটি ডিফারেন্ট, তা তো না। এতই সুন্দর জিনিস যে সবখানে একই রকম বাজে, মানে টোটাল ক্রিয়েশনটার বিউটি তার ভেতর থেকে তুমি শব্দটাকে বের করে নিয়ে আসতেছো, এবং সেটা আবার আমরা শুনে আবার ইন্টারপ্রেট করে আমাদের মনের মধ্যে আবার একটা ভাব আসতেছে। শোয়েব ভাই এত সুন্দর করে কথা বলেন, আমার তো মনে হয় যে ওই দিন অডিয়েন্সরা আপনার গান ছেড়ে আপনার কথা শুনতে চাই। কথা না, কিন্তু জিনিসটা কিন্তু অনেক একটা হাই লেভেলের, অনেক ডিপ একটা ব্যাপার। এবং আমি মনে করি যে এই যে আমাদের ডিএনএ আছে না, আমার যে একটা যে সায়েন্টিফিক আল কোরআন তাফসীর আছে ওখানে, তো উনি বলেছেন যে ডিএনএ যেটা দেখবা যে 2টা স্ট্র্যাপ আছে পেঁচানো মইয়ের মতো, ওইটাকে তিনিন বলে। তিনিনের এখন শব্দ করে যে মাটি, আসলে তিনিন মানে হচ্ছে একটা যন্ত্র। আচ্ছা, গিটারের মতো যন্ত্রকে আরবিতে তিনিন বলে। আচ্ছা, তো ওইটা খোদা তাআলা ওইটা প্লে করতে করতে মানুষ তৈরি করছে। খোদা তাআলা তো ইনস্ট্রুমেন্টের কোনো নাই, অ্যাপ্রুভাল নাই, সেটা ডিফারেন্ট জিনিস। এটা হচ্ছে একটা স্কুল অফ থটের কথা, দেয়ার কথা, এটার সাথে বাস্তবের কোনো মিল নাই। আচ্ছা, মানে ওই মূল জিনিসটা হচ্ছে ডিএনএর যে ডাবল হেলিক্স বলে, এটাকে সবকিছু এটা দিয়ে তৈরি, ওর মধ্যেই সার সমস্ত সৃষ্টি জগতের সমস্ত প্রোগ্রামিং, ওই প্রোগ্রামিংটা তো সৃষ্টিকর্তা করেছেন। দ্যাট ইজ এ প্লেইং অফ মিউজিক, ওটা এত কারেক্ট। আচ্ছা শোয়েব ভাই, আমরা একটু আবার ওই আগের প্রসঙ্গে আসি, যে গানের কত ধারা, কত ঘরানা, কত রকমের গান। তো আপনি যখন ক্লাস 9-এ পড়েন, কত হবেন 15-14, ওই এজে আপনার এত গভীর একটা মিউজিকের ব্রাঞ্চকে কেন আপনি অ্যাডপ্ট করলেন? রবীন্দ্রসঙ্গীত ছিল সেখানে, মোহাম্মদ রফির খুব ভাবের গান ছিল, মান্নাদের গান, সিনেমার গান ছিল, আধুনিক গান ছিল, বাচ্চা ছেলে কেন, সেটাই। তো ওখানে একটা গান ছিল তু পাস হ্যায় তো দিল কা, আচ্ছা, আজব হাল সা লাগে। এখন এখানে সব দেখে মুখ চাঁদ কা मैं तो देखूं तुम्हें, সুরটা ছিল এরকম। আমি একটু গেছো না? নিশ্চয়ই, অনেকক্ষণ ধরে গান শুনছি না। দেখো সুরটা দেখবা তুমি। নিশ্চয়ই। সব দেখে মুখ চাঁদ কা मैं तो देखूं तुम्हें, तुम ही हमारे चांद हो, मुख देखे सुख हुए। এটা শুরু। বাহ। এরপরে ফ্লুটের একটা পেজ ছিল, তারপরে শান্ত ছিল, সবই মুখস্থ। এর মধ্যে বেস গিটার অ্যাড হলো। আচ্ছা, এখানে বাঁশি আসলো, তুরুরুরুরুরু টাং ডাং 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 ডা 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 ডা, পিছনে একটা শান্তর এরকম পিস, টাং ডাং 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 ডাং, এখানে ম্যান্ডোলিন। আচ্ছা, এই পিসের পরে তু পাস হ্যায় তো দিল কা আজব হাল সা লগে, देखूं जो कोई फूल तेरे होंठ सा लगे।
पास है तो दिल का अजब हाल सा लगे। এরপর একটা শানাই শুরু হয়, তারপর সামথিং টাং টাং টাং, তারপর শুরু হয় ফ্লুট। এই যে রেজোন্যান্স, এটা না মানে এখনো গা শিরে ওঠে। কিন্তু সেই 14-15 বছর বয়সে সেই সময়টিতে কি আপনার মানে এই শুনলাম, আমি এইরকম মিউজিক আগে শুনিনি কোনদিন। আচ্ছা, এইরকম সিনক্রোনাইজ, এরকম অর্কেস্ট্রেশন, এমন বিউটিফুল প্রেজেন্টেশন। তারপরে কথাটা হচ্ছে তু মিল গয়া তো চাঁদনি, আমার কাছে সত্যিই মনে হলো চাঁদনির মধ্যে আমি দেখতে পাচ্ছি রাতোं को क्या करे डंग 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 तू मिल गया तो चांदनी, তারপর শুন तू मिल गया तो चांदनी रातों को क्या करे ये चांद तेरे सामने कुछ सांवला लगे। কথা আমি পুরোপুরি বুঝি নাই, সুর কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ, সুরের মধ্যে প্রশ্ন করা যায়, সুরের মধ্যে উত্তর আসে। এই কথাগুলো আমাকে বোঝাচ্ছিল যে আসলে এখানে একটা প্রশংসা চলছে। তারপরে আসলো দেখে তো কিতনা পাস হ্যায় দেখে সোচে তো কিতনি দূর, একটু ক্লাসিক্যাল ভাব, রাইট? তারপরে শুরু ছিল দেখে তো কিতনা পাস হ্যায় সোচে তো কিতনি দূর देखे तो कितना पास है सोचे तो कितनी दूर। এই যে তিনবার করে বলাটা, এই ভেরিয়েশন গুলো, वो कैसा आदमी है जो हमको खुदा लगे। আমি বুঝলাম যে একই কথা তিনবার বলা হচ্ছে প্রেক্ষাপট তৈরি করা, সেকেন্ড কথাটা একই সুরে ওটার উত্তর দেওয়া। এই প্রত্যেকটা জিনিস ওই বয়সে আমার মাথার মধ্যে স্টার্ট করে, কারণ আপনি চারপাশে যা শুনছেন সেগুলো থেকে এগুলো অনেক ব্যতিক্রমী, অনেক ভ্যারিয়েশন এবং অনেক রিচ। তখন আমি এত ডেপথে বুঝি নাই আমার এই গানের এই ধারাটা, এই গানটা আমাকে বললো দিস ইজ ইওর মিউজিক। ওই ক্যাসেটটা আমি চ্যালেঞ্জ নিয়েছিলেন সেই বয়সে। দেন এর আগে কিন্তু আমি গজল যখন চুপকে চুপকে আমি অলরেডি গাইতাম, আমার গলায় সুর ছিল জন্ম, আমি যেটা বললাম আল্লাহর রহমতে আমার জন্ম থেকে আমি সুর কোনোদিন ভুল ছিল না। মোহাম্মদ রফির গান আমি তখন গাইতাম যে ওইটা ये दुनिया ये महफिल मेरे काम की नहीं, কিশোর কুমারের গান গাইতাম, সব গানই গাইতাম। এই গানের ধারাটা মানে এই যে এই ধরনের করে একটা সুন্দর করে এবং সে কি রেকর্ডিং কি প্লেইং, মানে তখনকার দিনে ওই যে ন্যাশনাল প্যানাসোনিকের মিনি ডেক পাওয়া যেত, 5টা ইকুয়ালাইজার দেওয়া, ডিপ একটা কোণের ইয়ে ছিল, 2টা করে স্পিকার, দেখতেও খুব সুন্দর ব্ল্যাক, ওর মধ্যে শুনতে মানে মনোমুগ্ধ হয়ে শুনতাম আর কি। ওখান থেকে আমি শুরু করি গজল। আমি এতখানি গেস্ট দেখালাম কারণ হচ্ছে সেদিন আমার যেটা মনে ছিল কেন, তোমার প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট যে কেন এটা নিলেন, এটা স্পিরিচুয়ালিটি থেকে নেই নেই, আমার সেন্স অফ ডেপথ থেকে আমি নেই নেই, আমি নিয়েছি নিতান্তই এই গান গাওয়ার স্টাইল কারণে। তারপর আস্তে আস্তে বাকি সব আসে। তো ওই ক্লাস 9-এর শোয়ে আপনি কি তখন? না, তখন আমি 7 বছর বয়স, ক্লাস 2 9 থেকে আমি পাবলিক শো শুরু করি। ও আচ্ছা, তাহলে প্রথম আপনি গজল পিক করেছেন যখন আপনি ক্লাস 2-তে পড়েন। ও মাই গড, এটা তো আনবিলিভেবল। ক্লাস 2 এর একটা বাচ্চা গজল বুঝছে এবং বুঝে সে নিজে আয়ত্ত করছে। ওরে বাবা, ওই সময় মানে অ্যাট্রাক্টেড হয়ে যাবে যে দিস ইজ মাই মিউজিক। তো সেই ক্লাস 2 এর শোয়ে উনি কি খেলতে যেতেন, বাইরে খেলতেন? তার কি একটা বাল্যকালের যেগুলো সে সবকিছুই ছিল নাকি? আমি খুব একটা মিশতাম না, কিন্তু গানটা ছিল আমার ভিতরে। মানে এই ম্যাচুরিটির সাথে আপনার একটা ইউজুয়াল চাইল্ডহুডও ছিল, তাই তো? তো ওর পরে আইয়ে বাড়ি শোকা মৌসুম, তারপরে শুরু করলাম শেখা। এন করতে 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 আমি পঙ্কজ দাসের গানে, মানুষ আমাকে জানতো যে আমি পঙ্কজ দাসের গান গাই, আমার গ্রামের মানুষ জানতো, আমাকে যারা চিনতো তারা সবাই জানতো। আপনার কি তাহলে প্রথম ভালো লাগা ছিল পঙ্কজ দাস গজলের দিকে? আচ্ছা, এর আগে আমি গোলাম আলী শুনেছি, মেহেদী হাসান, বাট আমি অত অ্যাট্রাক্টেড ছিলাম না। তখন আমাকে বলতো তোমার গলা অনেক পাতলা, লাইট গলা, তুমি খুব ভালো গাও কিন্তু তোমার গলার বেজ নাই। তো আমি তাদেরকে এখনকার অবস্থাটা একটু শোনানো দরকার। না, তারা এখন হয়তো এখনো বলবেন বেজ নাই না, তখন বলতো। তো একদিন হলো কি, আমার একটা ফ্রেন্ড ছিল, সে আমাকে চিত্রা সিং এর গান দিল, মেয়ে ফ্রেন্ড, গার্লফ্রেন্ড না, মেয়ে ফ্রেন্ড, বন্ধু। আচ্ছা। তো বাট শি ওয়াজ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন। ওইখানে ছিল হচ্ছে গানটা ছিল হচ্ছে যে
একটা খুবই সারে বাদান কি খুন পাসিনে মে ঢুল গয়া, দারুণ গান। ওই গানটা শোনার পর থেকে আমি আস্তে আস্তে জগজিৎ সিংয়ের গান করতে আগ্রহী এবং জগজিৎ সিংয়ের গান গাওয়া শুরু করি। তারপর আমি পরিচিত হই মেহেদী হাসানের গানের অ্যাকচুয়াল গজলের সাথে। দ্যাট চেঞ্জেস এভরিথিং। আচ্ছা, যাই হোক, অনেক আলাপ করলাম আমার ব্যাপারে। আই ওয়ান্ট টু নো যে তুমিও তো গান গাও। হাউ, when did you start? What is your main genre of singing? Before you go, আমি দেখলাম খুব একটা রবীন্দ্রনাথের সামনে দারুণ একটা পোস্টারে একটা সুন্দর একটা ক্যাপশনের ছবি। আর ইউ ফ্যান অফ দ্যাট? আমার আবাল্য প্রেম, আমার আবাল্য প্রেম। আমি রবীন্দ্রনাথের একনিষ্ঠ প্রেমিকা, আজীবন ছিলাম, হয়তোবা থাকবো বাকি জীবনও। আচ্ছা, টেল মি অ্যাবাউট ইউ। ওকে, সো কি বলবো, আমি ক্লাস 3-4 থেকে গান করি, গান শিখছিলাম। আমারটা আসলে অনেকটাই প্রাতিষ্ঠানিকই ছিল বেশিটুকুন। আমি আসলে এমন একটা পরিবেশে বড় হয়েছি। আমার বড় মামা বেহালা বাজাতেন রেডিওতে, ছোট মামা কিবোর্ড বাজাতেন, গিটার বাজাতেন। তো আমরা খুব কাছাকাছি আমাদের বাসা, মামার বাসা ছিল। সো মামারা এবং মা তারা খুব চাইতেন আমি গান করি। আবার এদিকে আমার বাবা চাইতেন যে আমি লেখাপড়ায় সবসময় 1 নম্বরে থাকি। সো এই দুইটার কম্বিনেশন করতে গিয়ে আমার আসলে অনেস্টলি আমার কোনো চাইল্ডহুড ছিল না। আমি হ্যাঁ, লেখাপড়ায় ওই জায়গাটা ধরে রাখতে হতো, সেটা হচ্ছে আমার কন্ডিশন টু গেট পাস টু গো টু মিউজিক ক্লাস। সো লেখাপড়া নাহলে গান, রেয়াজ। আর আমি ছিলাম খুব বইয়ের পোকা, খুব বই পড়তাম। হ্যাঁ, তো এইগুলো মিলিয়েই আর কি। তো আমি চিটংয়ে বড় হওয়া, তো ওখানে আমাদের সঙ্গীত পরিষদ নামে, সপ্তক সঙ্গীত মহাবিদ্যালয় নামে একটা প্রতিষ্ঠান ছিল। তো আমি আসলে ওই যে 4 বছরের শাস্ত্রীয় সঙ্গীতের কোর্স কমপ্লিট করি। দেন আর কি আমাদের ওইটা ছিল ফার্স্ট করতে হতো, দেন ইউ ক্যান পিক রবীন্দ্র নজরুল অর হোয়াট এভার ইউ ওয়ান্ট। তো আমি বাংলাদেশে থাকতে রেডিওতে, টিভিতে এনলিস্টেড ছিলাম রবীন্দ্র নজরুলের জন্য। রবীন্দ্রটাই বেশি করতাম, পছন্দ করতাম। তারপর অনেক গ্যাপ হয়ে যায়। তারপর আবার যখন একটু বড় হই, যে আপনাকে এই জন্য জিজ্ঞেস করছি যে ওই ছোটো বয়সে আপনি কতটা ডেপথে ছিলেন। কিন্তু আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, সময়ের তালে তালে ওই যে যখন কলেজে উঠি তখন খুব কমার্শিয়াল শো করতাম, মঞ্চে গাচ্ছি, সব ধরনের ফোক গাচ্ছি, আধুনিক গাচ্ছি, সিনেমা গাচ্ছি, হিন্দি গান গাচ্ছি, সবই গাচ্ছি। তো ওগুলাতে অনেকগুলো বছর চলে গেল। তারপর টরন্টোতে আসি 2016 সালে। আসার পর আবার একটু সিরিয়াস হই যে এখন একটু রেয়াজ করতে হবে। অ্যান্ড দেন রবিনীর সরে যাচ্ছি, বেশ কতগুলো বছর হলো। সুনীল গোমস এবং নন্দিতা দিয়ে ওনাদের কাছেই শিখছি। মূল রবীন্দ্রসঙ্গীতটা আমরা অনেক চেষ্টা করি যে গ্রামার মেনটেন করে গাওয়া, অরিজিনালিটিটা ধরে রেখে গাওয়া। তো এই রবীন্দ্রসঙ্গীতেই এখন ডুবে আছি। রবীন্দ্রসঙ্গীতের বলে না পূজা পর্যায়ের গান। হ্যাঁ, এটা আমি আসলে মনে করতাম পূজা পর্যায় মানে হচ্ছে, মনে করতাম হয়তো ভজন বা কীর্তনের মতো কিছু হবে। কিন্তু পরবর্তীতে যখন শুনে দেখলাম খুবই জেনারিক গান, দারুণ গান। এগুলো একটা গান আছে না যে তোমায় নতুন করে পাবো বলে, অসাধারণ গান। তারপরে এসো এসো আমার ঘরে এসো, তারপরে তোমারই করিয়াছি জীবনের ধ্রুবতারা, দারুণ গান। একটা গান শোনাও, বাজে। আচ্ছা, একটুখানি গাইছি। হ্যাঁ, এটা দিচ্ছি, এটা দেখা। আর সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যে রবীন্দ্রনাথের গানগুলোতে আপনি যদি একটা প্রেম পর্যায়ের গান খুঁজে বের করেন, এত গান লিখেছেন উনি প্রেম পর্যায়ের। এই জিনিসটা বোঝা খুবই দুরূহ যে এই প্রেমটা কি, কার প্রতি প্রেম। অনেক সময় মনে হয়, বিশেষ করে কম বয়সে, আরো ইয়াং থাকতে আর অনেক বেশি মনে হতো যে এটা হয়তো বা বিপরীত লিঙ্গের প্রতি একটা প্রেম। কিন্তু যত জানছি, যত গভীরে যাচ্ছি, তত বুঝতে পারছি যে এটা বিধাতার প্রতি প্রেম, এটা পরিবারের প্রতি প্রেম, এটা প্রিয় একজনের প্রতি প্রেম, সকল কিছুর প্রতি প্রেম। আলটিমেটলি প্রেমটা স্রষ্টার এছাড়া আর অন্য কিছু না। নাহলে এই গানটিকে থাকতো না। এই যে যুগের পর যুগ উনি টিকিয়ে রাখেন। ঠিক আছে, আমি দুটা লাইন গাই। দুটা লাইন না, পুরো একটা গান গাও। আমাকে স্কেলটা বলো প্রথমে।
এরকম ইনস্ট্যান্টলি গান গাওয়াটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। যখন একটা সে তো আমি তো জানি না, শুনতে আসলাম আপনার গান। থ্যাংক ইউ তাসমিনা ফর কামিং টুডে। আজকের এত সময় একটু ভালো সময় কাটলো তোমার সাথে। আর অলসো থ্যাংক ইউ ফর টেকিং পার্ট ইন মাই শো। অনেক ধন্যবাদ শোয়েব ভাই, আমার অসম্ভব ভালো লাগলো। আপনার সাথে আড্ডা দিতে আসলাম, আপনার গান শুনতে আসলাম, অনুষ্ঠান সম্পর্কে কিছু আলোচনা করতে এসে আসলে বোনাস আপনার গানগুলা পেলাম, অনেক জীবন কথা শুনলাম, আর অপ্রস্তুতভাবে নিজেও গেয়ে ফেললাম। আচ্ছা, যাই হোক, আমি আমার দর্শকদেরকে সবাইকে আবারও বলছি, আমরা অনুষ্ঠানটি করছি মিসিসাগাতে হেমারসন হলে। একটা দারুণ এক্সপিরিয়েন্স হবে সবার, যেমন বিশাল বড় একটা হল, বড় একটা মঞ্চ, 8 জন যন্ত্রী থাকবেন সেখানে, এবং সব মিলিয়ে শোয়েব ভাই যে গানগুলো করবেন, যেগুলো আমরা সচরাচর বিভিন্ন শোতে শুনি না, এরকম গানগুলো আমাদের সবার প্রিয়, সেই ছোটবেলা থেকে বেড়ে ওঠার সময়কার শুনতে শুনতে বড় হয় সেই গজলগুলা থাকবে। কিছু বাংলা গান, কিছু আর এখানে গজল থাকছে, জগজিৎ সিং এর গজল থাকবে, পঙ্কজ দাসের গজল থাকবে, মেহেদী হাসান থাকবে, হরিহরন থাকবে, হরিয়ানার ফিল্মের গান থাকবে, মোহাম্মদ রফির ফিল্মের গান থাকবে, আর কি কিশোর কুমারের কিছু প্রমিনেন্ট ফিল্মের গান থাকবে। এগুলো শুনে নিশ্চয়ই আমাদের দর্শকরা ইতিমধ্যে হাতে ফোনটা নিয়ে নিয়েছেন। এক্ষুনি আপনারা ফোনে যান, এক্ষুনি আপনারা টিকিটটা সংগ্রহ করে ফেলুন, কারণ আমরা কিন্তু শুধু বাঙালিরা না, আমরা এই অনুষ্ঠানটিতে দেখতে পাচ্ছি প্রচুর সংখ্যক ভারতীয়, পাকিস্তানি মানুষের প্রবল আগ্রহ, তারা টিকিট কিনে, অনেকেই অলরেডি কিনে ফেলেছেন, অনেকে আমাদের রিহার্সালে এসেছেন, অনেকে আমাদের শোয়েব ভাইয়ের প্র্যাকটিস সেশনে এসেছেন, সাধুবাদ জানাচ্ছেন, ইনবক্স করছেন, এবং আমরা দেখছি টিকিট কিন্তু দ্রুত ফুরিয়ে যাচ্ছে। কাজে আপনারটি আপনি শীঘ্রই সংগ্রহ করে ফেলুন, এবং দেখা হবে সবার সাথে অগাস্টের 31 তারিখ হেমারসন হলে, মিসিসাগা, সন্ধ্যা 7টায়। হল ওপেন কিন্তু 6টায়। দর্শক শ্রোতা, যারা আপনারা টিকিটটি এখনো নেননি, তারা gtalive.com এ গিয়ে টিকিটটি সংগ্রহ করে নিন ফুরিয়ে যাবার আগেই। gtalive.com। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আমাকে ডাকবার জন্য, এত কিছু শেয়ার করবার জন্য। আর বাকি সম্পূর্ণ প্যাকেজটি আমরা একসাথে উপভোগ করব 31শে অগস্ট হেমারসন হলে। দেখা হবে আপনার সাথে। থ্যাংক ইউ সবাই।